নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজ জবাব চাই বাংলা নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে আমি মীনাক্ষী। আমি আর মীনাক্ষী আসলে বাংলার কণ্ঠস্বর হয়ে যে জবাবটা পেতে চাইছি, মহারাষ্ট্রের রাজনীতির উত্থান পতন, টানা পোড়েন, মহানাটকের ক্লাইম্যাক্সও একটা চূড়ান্ত নাটক। দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না? দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হলেনই না, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হলেন। তাহলে কি দেবেন্দ্র ফডনবিস এবং বিজেপি মন্ত্রিসভার বাইরেই থেকে যাবে? প্রাথমিকভাবে তেমনটাই বলেছিলেন সাংবাদিক বৈঠকে দেবেন্দ্র ফডনবিস, কিন্তু তারপরে দলের সর্বোচ্চ নেতৃত্ব বললেন মানুষের সেবা করাটাই যখন রাজনীতির লক্ষ্য, বিজেপি যখন সেই লক্ষ্যে বিশ্বাস করে, তাহলে কোন মন্ত্রিত্ব পেলাম, সেটা মুখ্যমন্ত্রিত্ব নাকি উপমুখ্যমন্ত্রিত্ব নাকি অন্য কোনো মন্ত্রিত্ব, তাতে কি এসে যায়? মহারাষ্ট্রের মানুষ যারা রায় দিয়েছিল আগের বিধানসভা নির্বাচনে, তাদের মতে হিন্দুত্বের এজেন্ডার পক্ষে, সেই মানুষের আকাঙ্ক্ষাকে যদি পূর্ণ করতে হয়, তাহলে শিবসেনার আসল ঐতিহ্য যারা বহন করছেন, একনাথ শিন্ডে, যারা হিন্দুত্বের এজেন্ডায় স্থিত থাকবার জন্যই মহারাষ্ট্রে এই জোটটা ভাঙতে বাধ্য হলেন, বেরোতে বাধ্য হলেন। তার কারণ তারা মনে করছিলেন কংগ্রেস এবং এনসিপির সঙ্গে শিবসেনা মিশে যাওয়া মানে আসলে শিবসেনার যে আদর্শ তা জলাঞ্জলি দেয়। তাই তো বেরিয়ে আসা। আর তারা যখন বেরিয়ে এসছেন, তাহলে সব থেকে পুরনো জোটসঙ্গী, সেই জোটসঙ্গীর মতাদর্শে স্থিত, মতাদর্শে অটল অংশের সঙ্গে কি করে বিজেপি সহযোগিতা না করে থাকতে পারে? তাই দেবেন্দ্র ফডনবিসের উচিত সরাসরি, বাইরে থেকে না, সরাসরি হাত মেলান, পাশে দাঁড়িয়ে একসঙ্গে মহারাষ্ট্রের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা। তাই উচিত দেবেন্দ্র ফডনবিসের উপমুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করা। দলের শীর্ষ নেতৃত্ব, সভাপতি, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন সভাপতি দলে অমিত শাহ যখন এমন অনুরোধ করলেন, দেবেন্দ্র ফডনবিস এক কথায় সে অনুরোধ স্বীকার করলেন। আর তাই 7:30টায় আমরা দেখলাম একসঙ্গে দুজন শপথ নিলেন, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী। 105 জন বিধায়ক নিয়ে উপমুখ্যমন্ত্রী, আর 40 জন বিধায়ক এবং আরও কিছু নির্দল, সব মিলিয়ে 50, 51 বা 52 বড় জোর, এটা নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিজেপি প্রমাণ রাখলো, স্বাক্ষর রাখলো, রাখতে চাইলো, আসলে সেবার জন্যই রাজনীতি করতে চায় না। কিন্তু আরেকটু এগিয়ে আমরা প্রশ্ন করতে চাই, যারা রাজনীতিতে পদবীকে ব্যবহার করেই পদবীর কল্যাণেই টিকে থাকতে চান, মহারাষ্ট্র কি তাদের জন্য কোনো বার্তা দিয়ে গেল? মীনাক্ষী, পুত্র না শিষ্য, কে হবেন উত্তরসূরি? যোগ্যতার নিরিখে কেন নেতৃত্ব বাছা হবে না? এই প্রশ্নে ইতিমধ্যেই বিদ্ধ শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। একের পর এক ভোটে পরাজয়ের পরও রাহুল গান্ধীর ওপরেই ভরসা রাখছে কংগ্রেস। পরিবারতন্ত্রের খোঁচায় প্রায়শই বিদ্ধ হয় কংগ্রেস। রাজনীতিতে পরিবারতন্ত্র গণতন্ত্রের শত্রু। সেই পরিবারতন্ত্রের ভাবনাই কি কাল হলো মহারাষ্ট্রে? আদর্শ থেকে বিচ্যুত হয়ে কংগ্রেস এনসিপির সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গড়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিলেন উদ্ধব ঠাকরে। তারই কি খেসারত দিতে হলো না তাকে? সরকার তো গেলই, দলও হাতছাড়া। 2/3 সমর্থন নিয়ে শিবসেনার প্রতীক দাবি করতে চলেছেন একনাথ শিন্ডে। বারবার টুইট করে নিজেকে বালা সাহেবের প্রকৃত শিষ্য বলে দাবি করেছেন তিনি। মতাদর্শের সঙ্গে কোনো আপোষ করেননি তিনি, যে আপোষ করেছেন উদ্ধব। অর্থাৎ পরিবারতন্ত্র কি এক প্রকার একনায়কতন্ত্র? মহারাষ্ট্রের এই পরিণতিতে তো সেই প্রশ্নই উঠছে। প্রশ্ন উঠছে, এর ফলে দেশকে কি অযোগ্যের বোঝা বইতে হচ্ছে? মহারাষ্ট্র যে পথ দেখালো, তাতে কি পরিবারতন্ত্রের পতনের শুরু? জবাব চাইছে আজকে বাংলা। শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেট। মহারাষ্ট্রে কার্যত শেষ ঠাকরে জমানা। যে শিবসেনাকে তিলে তিলে তৈরি করেছিলেন বালাসাহেব ঠাকরে, সেই দলকেই আর ধরে রাখতে পারলেন না উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মসনদে থাকলো শিবসেনায়, কিন্তু শিবসেনা আর ঠাকরে পরিবারের হাতে থাকলো না। শিবসেনাই এখন দুভাগে বিভক্ত হয়ে উদ্ধব সেনা ও শিন্ডে সেনা।
সংখ্যাগরিষ্ঠ অবশ্যই শিন্ডে সেনা। মহারাষ্ট্রের গত কয়েকদিনের মহানাটকের জবনিকা পতন হয় বুধবার রাতে। আস্থা ভোটে নিশ্চিত হার বুঝে মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন উদ্ধব ঠাকরে। কিন্তু তারপরও সাসপেন্স ছিল অব্যাহত। কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফডণবীস না একনাথ শিন্ডে? তা নিয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু শেষ মুহূর্তে মাস্টার স্ট্রোক দিল বিজেপি। हमारे गुट ने उनको पूरा समर्थन दिया। हमारे 106 और उसके साथ साथ उनके साथ और हमारे साथ जो इंडिपेंडेंट्स और छोटी पार्टियां हैं, इन सभी के समर्थन। মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে অনেকেই বিজেপির হাত দেখেছিলেন। বিজেপির সরকার বসতে চেয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মনে করেছিলেন উদ্ধব পাওয়াররা। কিন্তু এদিন বিরোধীদের সব অভিযোগের জবাব দিয়ে দিল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর কুর্সির পথে হাঁটলেনই না ফডণবীস, মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে। आज मैं धन्यवाद दूंगा जिसके पास 120 विधायक होने के बावजूद ऐसा कोई ग्राम पंचायत और नगर सेवक का पद भी नहीं छोड़ता है। ये तो मुख्यमंत्री पद है और ये आज उन्होंने शिवसेना प्रमुख बाळासाहेब ठाकरे जी के सैनिक को एक सपोर्ट किया है। শিবসেনার সঙ্গে ঠাকরে পরিবারের নাম এক নিঃশ্বাসেই উচ্চারণ হতো এতকাল। কিন্তু যে হিন্দুত্বের আদর্শ নিয়ে বালাসাহেব শিবসেনার গঠন করেছিলেন, ক্ষমতার লোভে সেই আদর্শকেই ধুলোয় মিশিয়ে দিতে পিছপা হলেন না উদ্ধব। এমনটা হয়তো হওয়ারই ছিল। উদ্ধব তো শিক্ষা পেলেনি, কিন্তু তার থেকেও বড় শিক্ষা পেল রাজনৈতিক দলগুলি, যেখানে এখনো পরিবারতন্ত্রের রাজনীতি চলে। শিবসেনাকে পৈতৃক সম্পত্তি ভেবে বসেছিলেন উদ্ধব, ঠিক যেমন কংগ্রেসকে ভাবে গান্ধী পরিবার। আঞ্চলিক দলগুলিতেও পরিবারতন্ত্রের উদাহরণ ভুরি ভুরি। কিন্তু পদবি যে ক্ষমতার মাপকাঠি নয়, সেটা কবে বুঝবেন রাজনৈতিক নেতা নেত্রীরা? মহারাষ্ট্রে শেষ হলো 6 দশকের পরিবারতন্ত্রের রাজনীতি। একে একে অন্যান্য পরিবারতান্ত্রিক দলগুলিরও একই অবস্থা হবে, প্রশ্ন রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজ বিতর্ক করতে আমার সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা এবং মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন কামরুজ্জামান চৌধুরী, কংগ্রেস মুখপাত্র এবং নেতা, এবং রয়েছেন দেবাশিস চৌধুরী, অধ্যাপক। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শঙ্কুদেব পান্ডা আপনার কাছ থেকে শুরু করছি, তার কারণ কোথাও একটা এটা আপনাদের হাত থেকে শুরু হয়েছে। দেখুন, বালাসাহেব ঠাকরে, যার নামটাই যথেষ্ট মহারাষ্ট্রের রাজনীতির জন্য, কিন্তু প্রমাণ হলো ঠাকরে নামের, ঠাকরে পদবীর উত্তরাধিকার যারা বহন করেছেন, করছেন, এবং যারা সেই উত্তরাধিকার দাবি করার সূত্রেই বা পদবী বহন করার সূত্রেই নিজেদেরকে ন্যাচারাল চয়েস, সাধারণভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা বলে পরিচয় দিচ্ছিলেন, তারা শেষ পর্যন্ত মসনদে থাকতে পারলেন না। উল্টে একনাথ শিন্ডেরা দাবি করছেন যে বালাসাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনার আদর্শ রাজনীতি সবটাই বিপন্ন হয়েছে এই উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরের হাতে। এখন প্রশ্ন শঙ্কুদেব পান্ডা আপনার কাছে এটাই, যদি ঠাকরে পদবীর হাতে ঠাকরে মতাদর্শ সুরক্ষিত না হয়, যদি সত্যি এটা হয়, তাহলে গান্ধী পদবীর হাতে কি গান্ধী মতাদর্শ সুরক্ষিত? অন্য কোনো পদবীর হাতে কি অন্য কোনো পদবীর মতাদর্শ সুরক্ষিত? শঙ্কুদেব, দেখুন, আপনাদের প্রতিবেদন ঠিক যেখানে গিয়ে থমকে গেছে আমি সেখান থেকে শুরু করতে চাই। আপনাদের প্রতিবেদন গান্ধী পরিবারে এসে থমকে গেছে, কিন্তু ব্যানার্জি পর্যন্ত পৌঁছয়নি। ভাই, পরিষ্কার করে বলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে চিরকাল মনে রাখবেন, দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থমা থেকে অনেক বেশি একলব্য গুরুত্ব পেয়েছেন এবং প্রশংসা পেয়েছেন এবং জায়গা পেয়েছেন মানুষের মনে। কি কারণে পেয়েছেন? কারণ শিষ্যরা সবসময় এই জায়গায় এগিয়ে গেছেন। আপনারা সরাসরি তৃণমূল কংগ্রেসের এই বিষয়টা নিয়ে এখন কথা বলছেন না, কটা দিন অপেক্ষা করুন। মহারাষ্ট্রে যে জিনিস আজকে আপনারা দেখছেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসেও ধিকি ধিকি সেই আগুন জ্বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে যারা তৃণমূল কংগ্রেস করছেন, তারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবেন না যখন এটা ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন, যখন তারা এটা ফিল করতে
করতে শুরু করেছেন যে পরিবার প্রাধান্য পাচ্ছে দলের মধ্যে, যোগ্যতা থাকুক বা না থাকুক, তখন সেই আগুন একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে, এ কালের নিয়মে কেউ আটকাতে পারবে না। ফলে সেদিনকার জন্য তৈরি থাকতে হবে এবং সেই বিষয়ে আমি রিপাবলিককে অনুরোধ করব সংযুক্ত করে প্রতিবেদনটি সম্পূর্ণ করুন। কারণ আমরা বাংলায় বসে আলোচনা করছি, বাংলার রাজনীতি নিয়ে আলোচনা করছি, তাই বাংলার এই রাজনৈতিক আলোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, সেই লড়াই অস্বীকার করবার মতো ক্ষমতা যে কোনো রাজনৈতিক দলের কেউ থাকুন না কেন, কারুর সেই জায়গা নেই। কিন্তু সেই লড়াইকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা যারা দায়িত্ব নিতে চলেছেন তাদের আছে কিনা, বা তাদের বিরুদ্ধে সেই ক্ষোভ যে আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে কিনা, সেটা বোঝবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। ফলে আগামী দিনে বাংলায় এই ধরনের ঘটনা যখন ঘটবে, তখন প্লিজ দয়া করে ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করবেন না। গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই প্রতিবেদন। শঙ্কু, আমি কৃষ্ণবাবুর কাছে আসব। কৃষ্ণবাবু, এর থেকে কি শিক্ষা নেবে মহারাষ্ট্রের রাজনীতির যা জবনিকা পতন হলো এবং যা খেসারত দিতে হলো উদ্ধব ঠাকরেকে, তার থেকে কি শিক্ষা নেবে গোটা দেশ যে পরিবারতন্ত্রের পতন এখান থেকেই কি শুরু? আমি শুধু একটা অনুরোধ করব মাননীয় সঞ্চালিকার কাছে, দেশের বাইরে কি রেখেছেন পশ্চিমবঙ্গকে, তাই বিষয়টি অন্তর্ভুক্ত করেননি। গোটা দেশের পরিপ্রেক্ষিতেই হয়েছে পড়ছে না, শঙ্কু, গোটা দেশের পরিপ্রেক্ষিতেই হয়েছে প্রতিবেদনটা যদি আরেকবার দেখেন, গোটা দেশের পরিপ্রেক্ষিতেই আমরা করেছি। দেশের মধ্যে বাংলাতেও তো পড়ে, বাংলা পড়েছে, বাংলার পরিপ্রেক্ষিতেও করা হয়েছে, গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। কৃষাণু, না, কিছুদিন আগে এডিটার্স গিল্ড একটা চিঠি লিখেছে, মানে এই সংবাদ মাধ্যমের এডিটার না, নিজেদেরকে এটা বলেছে। সেখানে বেশ কিছু মিডিয়া হাউসের উল্লেখ আছে, বেশ কিছু প্রোগ্রামের উল্লেখ আছে, এবং সেখানে সেইগুলো তুলনা করা হয়েছে রেডিও রোয়ান্ডার সাথে। একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে সরকার গড়া বা সরকার ফেলাটাকে একটা নতুন ডাইমেনশন দিয়ে কিভাবে দেখানো যেতে পারে এবং তাকে প্রাইম টাইমে কিভাবে চর্চার কেন্দ্রে আনতে পারে। এবং শঙ্কু একদম ঠিকভাবেই বলেছে যে আপনার প্রতিবেদন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শঙ্কুর শুরু করার কথা, কেন কি দুটো যোগ করলে একটা কন্টিনিউটি তৈরি হয়। তো এজেন্ডাটা পরিষ্কার, আমি এই এজেন্ডাকে না বাই করছি, না ওন করছি, না স্বীকার করছি। রাজনীতিতে কোনো জিনিস শেষ হয় না। আপনি যেটা শেষ ভাবছেন, দুদিন যেতে দিন, আপনারই হয়তো লোকজনকে যেতে হবে এই উদ্ধব ঠাকরের কাছে নতুন কিছু কাজের জন্যে। বিষয়টা রাজনীতিতে যারা মনে করছে যে রাজনীতিতে যারা মানুষের ভোট পেয়ে যারা রাজনীতিক কোনো চেয়ারে আসনে বসেছে, তারা একটা শুধু আপনার আপনি বলবেন হেডলাইনে বা আপনার শুধু একটু ক্লিয়ার করে, না একটু বিষয়টা ঘোরাবার যদি একটা ইয়েতে থাকে, এটা হয় না। আপনি আপনার কথা বলুন, আপনি বলে যান। আমি শুধু একটা কথা ক্লিয়ার করতে যাব, কাজের জন্য যেতে হবে বলতে মানে ঠিক কি মিন করতে চাই? মানে আমরা সংবাদ মাধ্যম হিসেবে কোনো নেতার কাছে যেতে চাই না কোনো কাজেই, প্লিজ একটু বলুন। না, আমি এটা ক্লিয়ার করব। মানে আমিও দেখেছি, যারা দর্শক অনেকেও দেখেছে যে অনেক সময় অনেক কাউকে যেতে হয়, ঠিক আছে, মানে কি কাজ সেটা আমরা তো দেখেছি না, গত 8 বছরে আরে অনেক কিছু নেওয়ার জন্য, না অনেক কিছু নেওয়ার জন্য এইটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কৃষ্ণবাবু, এইটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন আপনি গ্যারান্টি দিন, না গ্যারান্টি কেন দিচ্ছি জানেন তো? না গ্যারান্টি কেন দিচ্ছি জানেন তো? আপনি না বুঝ লেখাও দেবো না, না বুঝ লেখা দেবো না, মানুষ জানে কি, না গ্যারান্টি দেবো, না গ্যারান্টি দেবো, মানুষ জানে। আপনি পলিটিশিয়ানদের গালাগালি দিয়ে, পলিটিশিয়ান সম্পর্কেও মানুষের মনে অনেক কিছু ধারণা আছে, বদ্ধমূল ধারণা আছে, মিডিয়ার মূলেও আছে। আমরা জানি কোন দিক থেকে কোন অঙ্গুলি হেলনে কোন কথা লেখা হয়। আমি একটা কথা বলি কৃষ্ণবাবু, একটা কথা শুধু বলি আপনাকে, আমার এইটুকু বোধহয় উত্তর দেওয়ার দায় আছে রিপাবলিক বাংলার তরফ থেকে বা রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে। গ্যারান্টি দেবো কিন্তু মুচলেখা দেবো না, এই বিষয়ে একটা গ্যারান্টি নিয়ে নিতে পারেন যে মুচলেখা দেবো না। মানে রিপাবলিক নেটওয়ার্ক মুচলেখা দেওয়া বিশ্বাস করেন। আমি তো আপনার কথা বলছি না, আপনি বললেন না আমাদের কাউকে যেতে হবে, আপনি বললেন কোনো কাজে যেতে হতে পারে, বলছিলেন আপনাদের কাউকে সাথে তুলনা করেছেন, আপনি বলেছেন আমাদের, আমার কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না, যা খুশি যার সঙ্গে তুলনা করুন। আপনি বলেন আমাদের কাউকে যেতে হবে কাজে, এক মিনিট দাঁড়ান, আপনি বললেন আমাদের কাউকে, কৃষ্ণবাবু শুনুন না, কৃষ্ণবাবু শুনুন না, শুনুন না, গতকাল আপনারই দলের এক প্রতিনিধিকে খুব দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে আমাকে আটকাতে হয়েছে। ফলে সাংবাদিক হিসেবে আমার কর্তব্য আমি জানি।
আমি সেটা নিয়ে কোনো কথাই বলছি না। এডিটর্স গিল্ড কি বললেন না বলেন, না, আমি সেটা আপনি নিয়েও ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিচ্ছেন আপনি কেন? বললেন তাই। আপনার না, আপনি বলেন আপনাকে তো আমাদের কাউকে বলিনি। পাঠাতে হবে কাজের জন্য। আমি এডিটর্স গিল্ডের লেখা মানে আমাদের কাউকে যে পাঠাতে হবে না তো? চিঠি, আমি সংবাদ মাধ্যমের বেশ কিছু সংবাদ মাধ্যমের উল্লেখ আছে সেই চিঠিতে, আমি সেটাই বললাম। আমি শুধু একটা কথা বলি, আপনি আপনার দিকে না না নিচ্ছেন আমি কেন? একটু আমার দিকে নিচ্ছি না, আমি শুধু একটা কথা বলি যে মুচলেখা আমরা দিই না বলেই জেলে গিয়ে আমাদেরকে লড়াই করতে হয়েছে এই মহারাষ্ট্রেই। না না ঠিক আছে, নেটওয়ার্ক হিসেবে লড়াই ভালো করতে তো, হয়েছে। আমরা হ্যাঁ? আরে বাবা আমরা আরে জানি তো। হ্যাঁ, একটা গ্যারান্টি দিতে পারি। আরে অনেক কিছুই কৃষ্ণবাবু জানি। কৃষ্ণবাবু একটা দেখুন, গ্যারান্টি, না না আপনি 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 যদি show করেন আরে আপনি সেটা তো নিয়ে জানেন, আমরা আলোচনা না করব। আপনি তো জানেন, কিন্তু অনেক দর্শক হয়তো জানেন না, সেই জন্য আরেকবার জানি। দর্শকরা সব না না জানে না, কিন্তু। এটা জানেন না যেটা না, না, বলছি। দর্শকরা না, কিন্তু আপনি সব জানেন, জানে। আপনি জেনে বলবেন না, দর্শকরা জানেন না। শঙ্কুদেব পণ্ডা বোধহয় জানেন, আমি জানি না জানেন কিনা। সৈকত গিরি আপনি জানেন কি, রিপাবলিক নেটওয়ার্ক ভারতবর্ষের কোনো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 টাকার অ্যাড নেয় না। দেখুন, আমি- এক মিনিট শঙ্কুদেব, 1 পয়সার অ্যাড নেয় না, ফলে আমাদের কোনো কাজে কোনো সরকারের কাছে যেতে হয় না। হ্যাঁ নিশ্চিতভাবে আমরা সরকারের সব কাজের জন্য অবশ্যই প্রশ্ন তুলি, জবাব চাই, মানুষের হয়ে জবাব চাই, এইটুকুই আমার বলার ছিল। মীনাক্ষী প্লিজ ক্যান। একেবারে আমি যাব কামরুজ্জামান চৌধুরীর কাছে। কৃষাণুবাবুর কাছে যে উত্তর আমি চেয়েছিলাম তা কাটিয়ে অন্যদিকে চলে গেলেন কৃষাণুবাবু। আবারও আসবো, তবে কামরুজ্জামান চৌধুরীর কাছে যাব। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যেটা, মহারাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে পরিবারতন্ত্রের পতন কি তাহলে মহারাষ্ট্র থেকেই শুরু হচ্ছে? মহারাষ্ট্রের যে বার্তা গোটা দেশ দিল, মহারাষ্ট্রের যা রাজনীতি যেভাবে এগোলো, তাতে যেভাবে গোটা দেশের প্রতি একটা বার্তা হলো যে যোগ্যতাই মাপকাঠি, যিনি আদর্শকে সঙ্গে নিয়ে চলছেন, যিনি বারবার দাবি করছেন বালাসাহেব ঠাকরের আদর্শকে তিনি সঙ্গে নিয়ে চলেছেন, যে কারণে অধিকাংশ 2/3 সমর্থন নিয়ে তিনি এগিয়েছেন, যেখানে পুত্র নয় শিষ্যই অগ্রাধিকার পেয়েছেন। সেটা কি একটা বার্তা? এবং পরিবারতন্ত্র যারা বয়ে চলেছেন তাদের জন্য কি স্পষ্ট বার্তা নয় কামরুজ্জামান চৌধুরী? মীনাক্ষী, আজকে রিপাবলিক বাংলাতে বসে মীনাক্ষীর কথা, তোমার কথাই মনে পড়ছে যে ইউ আর লাইক অ্যান অস্ট্রিচ উইথ ইউর হেড বারিড ইন দ্য স্যান্ড। কেন বলছি, তুমি আজকে পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, অনুরাগ ঠাকুর, নির্মলা সীতারামন, কিরণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরা কি কোনো নেপোটিজমের প্রোডাক্ট নয়? এস.আর. বোমাই ছেলে বাসরাম রাজ বোমাই, যে আজকে রয়েছে কর্ণাটকের তোমাদের বিজেপির মুখ্যমন্ত্রী, তার কথা তো উল্লেখ করলে না একবারও প্রতিবেদনে। তো হোয়াট ইজ নেপোটিজম, এই ডেফিনেশনটা আগে বলো। সেটা উত্তর আপনি যাদের যাদের নাম বলেন সেই দলের মুখপাত্র রয়েছেন, তার উত্তর তিনি দেবেন। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল, এতগুলো নির্বাচনে ভরাডুবির পরও রাহুল গান্ধী, যেখানে আপনাদের কপিল সিব্বল ছেড়েই চলে গেলেন, দল ছেড়েই চলে গেলেন তিনি, বারবার চিঠিও দেওয়া হলো, কিন্তু আপনারা যোগ্যতার বিচারে কেন নেতৃত্ব বাছাই করছেন না? উদাহরণ কি এনেছো? না, আপনি একটা কথার উত্তর দিন। আপনার কি মনে হয় না যে পরিবারতন্ত্র গণতন্ত্রের শত্রু? হ্যাঁ বা নাতে উত্তর দিন কামরুজ্জামান চৌধুরী, প্লিজ হ্যাঁ বা নাতে উত্তর দিন। পরিবারতন্ত্র কি গণতন্ত্রের শত্রু আপনার মনে হয়? আমার ন্যারেটিভটা শুনতে হবে মীনাক্ষী, প্লিজ। আপনার কি মনে হয় না যে গণতন্ত্রের শত্রু পরিবারতন্ত্র? মন্ত্রী না মানলে না, পরিবারতন্ত্র যদি যোগ্য থাকে তাহলে এটা পরিবারতন্ত্র নয়। This is called leadership of the next generation. না আমার একটা প্রশ্ন কামরুজ্জামান বাবু, আমার একটা প্রশ্ন। আচ্ছা আপনি উত্তর দেবেন কামরুজ্জামান বাবু, আপনার প্রশ্ন। আপনি এস.আর. বোম্মাইয়ের কথা বলছেন, তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমার জানা নেই বলে জিজ্ঞাসা করছি। আচ্ছা এস.আর. বোম্মাইয়ের মতবাদ বা আদর্শ বলে কিছু আছে আপনি শুনেছিলেন? মানে এস.আর. বোম্মাই নিজেও কি কখনো জীবিতাবস্থায় দাবি করেছেন যে এটা আমার মতবাদ বা আমার আদর্শ? আমি শুরু করেছিলাম, ঠাকরে পদবীর হাতে যদি বালাসাহেব ঠাকরের মতাদর্শ সুরক্ষিত না হয়, যদি না হয়, যেটা বলছেন দাবি করছেন, আমার প্রশ্ন ছিল সাংবাদিক হিসেবে, তাহলে গান্ধী পদবীর হাতে কি গান্ধী মতাদর্শ সুরক্ষিত? শঙ্কুদেব পণ্ডা যোগ করেছেন ব্যানার্জির কথা, আমি একজন রাওয়ের কথা বলতে পারি, আমি একজন স্ট্যালিনের কথা বলতে পারি, আই ক্যান গো অন এন্ড অন, আমি একজন যাদবের কথাও বলতে পারি, দুজন যাদবের কথা বলতে পারি চাইলে। আমার প্রশ্ন একটাই, কথাটা হচ্ছে দেখো কোন আদর্শের কথা বলছো। যার যেটা আদর্শ, আমি কোনো নির্দিষ্ট আদর্শের কথা বলছি না। সবাইকে হিন্দুত্বের আদর্শের লাইনে পা ফেলতে হবে এমনটা না। সৈকত বাবুকে হিন্দুত্বের আদর্শ নিয়ে চলবেন, সৈকত বাবুদের বাম মতাদর্শ, তিনি তার মতাদর্শে থাকবেন, যে যার আদর্শে থাকার কথা বলছি। আমি সেই মতাদর্শ যেটা আইডিওলজির কথা বলছো, সেই আইডিওলজির কথা একটা ছোট উদাহরণ দিই। আজ থেকে 2.5 বছর আগে ভোরবেলা 7:30টার সময় এই ফাডনাভিস গিয়ে শপথ নিয়েছিল, কার সাথে? অজিত পাওয়ারের ছেলের সঙ্গে গিয়ে শপথ নিয়েছিল।
তখন কোন আদর্শের ভিত্তিতে ও গিয়ে ওখানে গিয়ে না না, আপনাদের নিজেদের ঘর দেখুন না, চিদম্বরমের মার খাওয়াটা ভুলে গেলেন, সেটা তো কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। নিজেদের ঘরটা দেখুন কামরুজ্জামান চৌধুরী, নিজের ঘরটা দেখুন, 30 সেকেন্ড সময় নিন। না না, আমার ঘর আপনার চোখ দিয়ে দেখতে হবে না, আমার ঘর আমার নিজের চোখে না, দেখছি। আপনার ঘর তো আপনার ঘর তো দেখতে হবেই, কারণ আপনার ঘর তো দেখতে হবেই, কারণ সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন, একটি রাজনৈতিক দল, আপনার ঘর দেখতে হবে না? ধরুন মীনাক্ষী, মানুষের স্বার্থে তো দেখতে হবে। ক্রিয়েট করতে চাইছো তখন না, একটা কথা বলুন, কংগ্রেসীদের হাতে যে চিদম্বরমের মার খাওয়াটা, সেটা কি ভুলে গেছেন? সেটা কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। 30 সেকেন্ড সময় বলুন। এটার উত্তর তো বিজেপি দিতে পারবে না। তো এই যে আজকে শুভেন্দু অধিকারী বাংলারই, কালকে ছিল গান্ধীবাদী, আজকে গোডসেবাদী, তাহলে পুরো আদর্শের কথা বলছো তুমি এখানে। দিস ইজ অল এ ম্যাটার অফ কনভিনিয়েন্স। 1 জুলাই থেকে বেরোচ্ছে ইলেকট্রল বন্ডস এর নেক্সট লিস্ট বেরোচ্ছে, কি উপায় মহারাষ্ট্রতে এই ইলেকট্রল বন্ডস গুলো ম্যাক্সিমাম নিতে পারবো, তার জন্য সরকারটা পাল্টিয়ে দিল। আসল কাহিনী এইটা। আদর্শ মতদার্শ এগুলো রাখো পকেটে, এগুলো দিয়ে সরকার চলে না ভারতবর্ষতে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, আদর্শ মতাদর্শ পকেটে রাখার কথা বলছেন শঙ্কুদেব পণ্ডা। কংগ্রেস বলছে আদর্শ মতাদর্শ পকেটে রাখুন, এগুলো দিয়ে সরকার চলে না। দেখুন, প্রথমেই উনি সিনিয়র পলিটিশিয়ান, আমি শুধু একটা স্ট্যান্ড পরিষ্কার করে দিতে চাই। পরিবারতন্ত্র মানে এখানে আমরা একটা পরিবারের কেউ রাজনীতি করবেন, তার ছেলে বা মেয়ে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু পরিবারতন্ত্র মানে স্যার আমাকে 1 মিনিট অ্যালাউ করুন, স্যার 1 মিনিট অ্যালাউ করুন, আমি বলে নি, আপনি শুনে নিন। যোগ্যতা যদি না থাকে তো অবশ্যই এটা পরিবর্তন ঠিক, কামরুজ্জামান দা, আমি বলে নি, আপনি শুনে নিন। এইচডি কুমারস্বামী যদি আজকে মুখ্যমন্ত্রী, আচ্ছা কামরুজ্জামান বাবু, আমি উত্তরটা দিয়ে নি। আচ্ছা কামরুজ্জামান বাবু, স্যার আমাকে 1 মিনিট, আমি শেষ করে নি, আমি 1 মিনিটে শেষ করব। কামরুজ্জামান দা, আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কারুর পরিবারের একজন বা কেউ দুজন রাজনীতি করবেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যেটা হচ্ছে, সেই পরিবারই সেই পার্টির মালিক হয়ে যাচ্ছে, তারাই ডিসাইড করছেন, তার যোগ্যতা থাকুক বা না থাকুক তিনি গোহেড করছেন। আমি এই প্রসঙ্গে শুধু বলবো, বালা সাহেব ঠাকরে হিন্দুত্বের উপর ভিত্তি করে তার রাজনৈতিক সত্তা তৈরি করলেন, লড়াই হলো। যখন উদ্ধববাবু এলেন তখন তিনি হাত মিলিয়ে নিলেন কংগ্রেসের সাথে, যারা এই সত্তা নিয়ে কোনোদিন লড়াই করেননি। আমার প্রশ্নটা ঠিক তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও তাই। আপনি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করলেন, আপনি নন্দীগ্রাম সিঙ্গুর করলেন, তারপরে হঠাৎ আপনি রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য আপনার নেক্সট জেনারেশন বা আপনারা গিয়ে ড্যাং ড্যাং করে বসে পড়লেন। আমি তো বামপন্থীদের ক্ষেত্রেও প্রশ্ন করি, যারা আমাদের দল বদলু বলে টার্গেট করে, তাদের কাছে জানতে চাই আপনারা কোন নীতিতে যশবন্ত সিনহাকে সমর্থন করেন। আমি জানতে চাই, আপনি তো নীতির কথা বলছেন, আপনি কোন নীতিতে সমর্থন করেন যশবন্ত সিনহাকে? কামরুজ্জামান দা, আপনার কাছে জানতে চাইছি, যশবন্ত সিনহার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনি জানেন, আপনার কাছে জানতে চাইছি কোন নীতি, কোন আদর্শ, যেটা নিয়ে আপনি এতক্ষণ বড় বড় কথা বলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই কোন আদর্শ, কোন নীতির উপর ভিত্তি করে আপনি যশবন্ত সিনহাকে সমর্থন করেন, আপনার দল সমর্থন করে? আপনি বলছেন আজকে যখনই আপনি মৌলিক নীতি থেকে সরে যাবেন, তখন এটা ইম্পর্টেন্ট নয় যে আপনার পরিবারের কেউ আপনার পতাকা বইছেন কিনা, এটা ইম্পর্টেন্ট যে তিনি আপনার আদর্শ নিয়ে পতাকা বইবার যোগ্য কিনা। মানুষ তাকে বেছে নেবে, তাই একনাথ সিন্ডারকে ক্ষমতা। কামরুজ্জামান বাবু, আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, আনইন্টারাপ্টেড, প্লিজ 30 সেকেন্ড। রিপ্লাইটা শুনে নাও, ধৈর্য রাখো। বিজেপি শাসক রাজ্যতে 6টা রাজ্যতে এই মুহূর্তে কংগ্রেসে ছিল, যারা আজকে 6টা রাজ্যতে বিজেপি শাসিত রাজ্যতে ওরা মুখ্যমন্ত্রী হয়ে রয়েছে। তাহলে এই আদর্শ রাজনীতি এইসব, ভারতবর্ষের একটাই আদর্শ, সেটা হচ্ছে গান্ধীবাদী আদর্শ। যে লোকটা ভারতবর্ষকে স্বাধীন করেছিল, যখন তোমরা মুসলিমকে দিয়ে বাড়িতে ব্রিটিশের গোলামি করছিলে, সেই সময় থেকে নিয়ে আজ অব্দি 70-75 বছর কংগ্রেস পার্টি কোনোদিন এই আদর্শতে কম্প্রোমাইজ করেনি। বেশ, আমি বুঝতে পারলাম কামরুজ্জামান বাবু, শুধু একটা কথা, এক মিনিট, সিম্বল বলছেন পরিবারের গোলামি আপনারা ছাড়তে পারছেন না। কামরুজ্জামান বাবু, আমি একটা কথা শুধু উত্তর বুঝতে পারলাম না, আমি খুব জোর দিয়েই বলতে পারি, এবং আমার ধারণা এখানে যতজন বসেছেন কেউ আপত্তি করবেন না। দেবাশিস বাবু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, দেবাশিস বাবু বোধহয় এই কথাটা আপত্তি করবেন না। জওয়াহরলাল নেহরুর পর, ঠিক পরপরই নয়, খেটে খুঁটে কংগ্রেসের সংগঠন করে, মাঠে ময়দানে রাজনীতি করে, প্রথম এদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হয়ে আরও একটি মন্ত্রক ঘুরে যেদিন এদেশের প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী, সেদিন কি কংগ্রেসের ভিতরে বাইরে দূর দূরান্তরেও কেউ প্রশ্ন তুলেছিলেন কোন যোগ্যতায় ইন্দিরা জওয়াহরলালের চেয়ারে? তোলেননি। কেউ কি প্রশ্ন তুলেছিলেন যে পরিবারতন্ত্র চলছে, পরিবারের জন্যই ইন্দিরা এসছেন? এক মিনিট,
আমি জিজ্ঞাসা আমি আপনাকেও বলবো, আপনি বলবেন নিশ্চয়ই যদি তুলে থাকে কেউ, কিন্তু যদি সে প্রশ্ন কেউ তুলেও থাকে তা মাটিতেই মিশে গেছিল, সে প্রশ্ন নিয়ে চর্চা হয়নি। তার কারণ আমি অন্য কারোর কথা বলছি না, শঙ্কুদেব পান্ডা আপনারা হয়তো মনে থাকবে 2001 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান, আমি বলছি বিরোধী শিবির থেকে আসা, দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন, মাথায় রাখতে হবে তখন অটল বিহারী বাজপেয়ী সরকার চলছে এনডিএর, বলেছিলেন দেশের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কে সুদর্শন। আমার প্রশ্ন এখানেই, সেদিন ওঠেনি প্রশ্নটা, আজ কেন উঠছে? সত্যিই কি পদবি দিয়ে বয়ে নিয়ে যাওয়া যায়? ইন্দিরা গান্ধীকে অযোগ্য কেউ বলেনি। সৈকতবাবু, আপনার কি মনে হয়? দেখুন, একটা বিষয় আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে গোটা দেশ জুড়ে দেশের রাজনীতিতে আপনারা যে বংশ পরম্পরায় পদবি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলছেন, এটা আমাদের দেশের রাজনীতিতে ফান্ডামেন্টাল প্রশ্ন নয়। আমাদের দেশের রাজনীতিটা বরাবর আবর্তিত হতো, সে কংগ্রেস জমানা হতে পারে, পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি জমানা হতে পারে, এ রাজ্যে বাম, কংগ্রেস, তৃণমূল কিংবা অন্যান্য আঞ্চলিক দল হতে পারে। সেক্ষেত্রে বরাবর সামাজিক দায়বদ্ধতা, সোশ্যাল জাস্টিস মুভমেন্টে তার যে ভূমিকা, সেই ভূমিকার উপর দাঁড়িয়ে রাজনীতি নেতারা আবর্তিত হতেন। দেখুন, আপনারা যে অ্যাঙ্গেলে বিষয়টাকে আলোচনা করছেন তার উল্টো দিকটা আমার মনে আছে, সম্ভবত 72 ঘন্টা আগে বা 72 ঘন্টা বা তার আগের দিন এই রিপাবলিক নেটওয়ার্কের এই নিউজ চ্যানেলের আলোচনাতেই বিজেপি নেতারা, শঙ্কুদেব পান্ডারা বলেছিলেন যে মহারাষ্ট্রে যা হচ্ছে সেটা শিবসেনার আভ্যন্তরীণ ব্যাপার, বিজেপি এর মাঝখানে নেই। সেদিনও দাঁড়িয়ে বলেছিলাম যে বিজেপি এর সঙ্গে ইনভলভ, এবং আজকে দিনের আলোর মতন যেটা পরিষ্কার হয়েছে যে বিজেপি উপমুখ্যমন্ত্রী হয়েছে মানে শিবসেনা যে বিক্ষুব্ধ অংশ তার সঙ্গে বিজেপি প্রচ্ছন্ন মদত ছিল। দেখুন, প্রশ্নটা হচ্ছে ক্ষমতা দখলটা এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে আপনি ক্ষমতাটা দখল করলেন। দেখুন, আজকে যদি নীতি নৈতিকতার প্রশ্ন তোলেন, বংশ পরম্পরার প্রশ্ন তোলেন, আচ্ছা আপনি বলুন তো, হিমাচল প্রদেশের কোনো এক বিজেপি মন্ত্রী তার ছেলে কিভাবে আইপিএল গভর্নিং বডিতে ঢুকতে পারে, কিভাবে বিসিসিআইতে ঢুকতে পারে? শঙ্কুদা, তোমার সময় ছিল, আমার সময় ছিল না। এখানে কথা বলতে দিও, রিপাবলিক বলে বেশি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো না, কথাটা বলতে দাও। সেটা হচ্ছে কি, কোন যোগ্যতায় অনুরাগ ঠাকুর মন্ত্রী হয়ে যায়? আচ্ছা, কোন জায়গা থেকে মধ্যপ্রদেশে 8 থেকে 10 জন এমএলএ কে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে কেনার জন্য এই রাজ্যে লকডাউন জারি করার নির্দেশটা লেন্দি হয়ে যায়, 72 ঘন্টা দেরি হয়, মধ্যপ্রদেশের সরকারটা পড়ুক, তারপর লকডাউন চালু হবে। বলতে দাও, এখানে তো তৃণমূলের সরকার। দেখো, গোবর মাথার বুদ্ধি না থাকলে বিজেপি সে তো ভাবে দায়িত্ব নিতে পারবে না। গোবর পড়া আছে, গোবর ভর্তি, আমি তো গরু গোবরের এদের আমি সম্মান করি। আরে আমি বলতে দাও, আপনারা তোমরা তো গরু বিরোধী, গরু শুনলে তোমরা রেগে যাও। সময় আমি ডিস্টার্ব করে তাহলে তোমাকে বলতেই দেব না। দেখো, আমি যে কথাটা সে অধিকার আছে, বামপন্থীরা বলতে দেব না তো। তোমরা বলতে দেব না, দেশে যদি বিরোধীদের কণ্ঠস্বরটাকে এইভাবে বামপন্থীরা বলতে দেব না, তোমরা কেন বলবে ভাই? আমরা তো টলারেন্স দেখাচ্ছি। শোনো, সবটা টলারেন্স নেওয়ার চেষ্টা করো না। সরকারে আছো বলে সবটা ঠিক করছো এমনটা ঠিক নয়। এই রাজ্যে শোনো, এই রাজ্যে যেমন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে মানে সবটা ঠিক করছে ঠিক নয়, তেমনি তোমরাও দিল্লিতে আছো মানে গোটা দেশে যা করছো সবটা ঠিক এমনটা ঠিক নয়। আমি বলে কোনো লাভ নেই। বিষয়টা যেটা হচ্ছে, নীতি নৈতিকতার প্রশ্ন কারা তুলছে? আজকে বিজেপি তুলছে। আচ্ছা তুমি বলো তো, গোটা দেশে যে বিজেপির 4 জন মুখ্যমন্ত্রী দল বদলু, যে বিজেপির পশ্চিমবাংলা 80% নেতাই দল বদলু, এটা কি বেআইনি নাকি? কেউ যদি তোমার আদর্শ না থাকে, আর তোমাদের তো শোনাচ্ছো, তোমাদের বামপন্থী মন্ত্রী মুখ্যমন্ত্রীরা শোনাচ্ছো, তোমাদের বামপন্থী মুখ্যমন্ত্রী শোনাচ্ছো, তোমাদের বামপন্থী মুখ্যমন্ত্রী শোনাচ্ছোদের কাছে আসামি, তুমি আবার বড় বড় কথা বলছো। তোমরা কেন সরাওনি? গডসেকে গালি দিতে দুদিন আগে, আজকে গডসে জিন্দাবাদ করো। দুদিন আগে মোদিকে গালি দিতে যে আসামি তোমাদের এখন মুখ্যমন্ত্রী, তুমি তাকে সরাবে না, তোমরা টার্গেট করবে উল্টে আমাদের। বারবার মানুষকে দেখুন, আমার সৈকতবাবু, আমার একটা প্রশ্ন, আমি কিন্তু অতীত থেকেই বলছি, যে উদারতা একসময় রাজ্যে জ্যোতি বসু দেখিয়েছিলেন, সিঙ্গেল লার্জেস্ট পার্টি সিপিআইএম উপমুখ্যমন্ত্রিত্ব নিলেন, মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিলেন অজয় মুখার্জিকে, একবার নয় দুবার, দুটো যুক্ত ফ্রন্টে। সেই একই উদারতা তো বিজেপি আজকে দেখালো। এখন বামপন্থীরা যে উদারতা দেখালে মহান, সেবার আদর্শে দীক্ষিত, সেটা দক্ষিণপন্থীকেও দেখালে তিনি উদার বা সেবার আদর্শে দীক্ষিত নন। আমি এবার তোমায় বলি, সেটা নির্বাচনের পরবর্তীকালে একটা সরকার প্রক্রিয়া, গঠনের প্রক্রিয়া, আর এটা হচ্ছে মিড টার্মে একটা সরকার চলছে। তুমি রাতের অন্ধকারে তার 42 জন বিক্ষুব্ধ বিধায়ক, শোনো তারা নীতি থেকে সরে গেছে। রাতের অন্ধকারে আরে বালা সাহেবের নীতি মানছেন না, বালা হিন্দুত্বের সৈকত বাবু, এমএলএ কেন বেচারা রাতের অন্ধকারে? আরে শোনো না, কংগ্রেসের সাথে এনসিপির সাথে রাতের অন্ধকারে, মন কি বাত রাতের অন্ধকারে, পেট্রোল ডিজেলের দাম রাতের অন্ধকারে,
মানছো না কেন? দেশের প্রধানমন্ত্রী বলছেন দিনের বেলায় হয়েছে, আশ্চর্য। রাত্রিবেলা লোক ঘুমাতে যাচ্ছে পেট্রোলের একদম, তারপরের দিন দেখছে পেট্রোলের আরেক দাম, সকালবেলা- রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছে 2000 টাকা পেট্রোলের দাম দিনের তারপরের দিন নিচে সকালবেলা বাড়ে। উঠে দেখছে 2000 টাকা তোমাদের তো সব চলবে। বিদেশে ঠিক হয়, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান, তাই আমাদের তো নাকি? তাও কোন দেশে বইতে হচ্ছে। পড়েছো? কোন বইতে তোমাদের তো পড়েছো? তোমরা বই চীনের পড়েছো? বাইরে বেরোতে পারছো না। পড়াশোনা করেছো নাকি? বামপন্থীদের কাছে শিখবো না, না, বই দেশপ্রেম। পড়াশোনা করেছো? বামপন্থীদের কাছে কোথায় দেশপ্রেম পড়েছো? শিখবো। কালীঘাটে পড়েছো না তোমরা RSS এ দেশপ্রেম পড়েছো? শেখাবে। কালীঘাটে তোমরা পড়েছো না RSS এ পড়েছো? আন্তর্জাতিকতার বাইরে আরে যাও না। পড়াশোনা করো নাকি তোমরা? আমি দেবাশিস বাবুর কাছে যাবো। এবাংলার জনগণ হচ্ছে আমাদের নেতা। শোনো না, চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান। দেবাশিস বাবু আসছি আপনার কাছে। দেবাশিস বাবু, যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যে দল, সরকার তো হাতছাড়া হলোই, দলও হাতছাড়া হলো উদ্ধব ঠাকরের, কেন তাকে এত বড় খেসারত দিতে হলো? আদর্শ থেকে বিচ্যুতি, যে আদর্শ থেকে বিচ্যুত হওয়ার পর একনাথ শিন্ডে শিবির বলছে একনাথ শিন্ডে আদর্শে অবিচল ছিলেন। অন্যদিকে কামরুজ্জামান চৌধুরীরা বলছেন যে আদর্শ মতাদর্শ এগুলো কোনো বিষয় না, এগুলো পকেটে পুরে রাখতে হয়। দেবাশিস বাবু, না, আদর্শ আর নীতিকে পকেটে পুড়ে রাখার এই কথাটা তো ঠিক নয়। এবার আদর্শের বিষয়ে এই কংগ্রেসের আদর্শটা, কংগ্রেস আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল বলেই শরদ পাওয়ার এনসিপি বানালেন। কংগ্রেস আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বানালেন। তো সেই জন্য কংগ্রেস থেকে এরা, কংগ্রেস আদর্শ বিচ্যুত বলে আসল কংগ্রেস বলে তৃণমূল দাবি করে যে সেটা আসল কংগ্রেস। এবার এরা সেই জন্য প্রশ্ন দিক, আদর্শের বিষয়ে কংগ্রেস তো আদর্শ পকেটে রাখবেই, কেননা আদর্শ থেকে তো বিচ্যুত হয়েছে কংগ্রেস। তো সেই জন্য টিএমসি হয়েছে, সেই জন্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি হয়েছে, এনসিপি হয়েছে শরদ পাওয়ারের। তো এরা তো কংগ্রেস থেকে বেরিয়ে দলগুলো বানিয়েছে। এবার দাদা, আমি এতক্ষণ চুপ ছিলাম, এবার একটুখানি শোনার ধৈর্য রাখুন, শোনার ধৈর্য রাখুন। আর বামপন্থী আদর্শ থেকে সবাই বিচ্যুত হয়েছিল বলে, সিপিআই আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল বলে জ্যোতিবাবুরা সিপিএম বানিয়েছিল। আজকে ভারতবর্ষে 100-র উপরে বামপন্থী দল আছে, 100-র উপরে বামপন্থী দল আছে আজকে ভারতবর্ষে। বামপন্থী আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল বলে সিপিআই থেকে সিপিএম হয়েছে। আমি যেটা দিয়ে শুরু করি, সৈকত বাবু আমি আপনার কাছেই আসছিলাম, আমি একটা প্রশ্ন নিয়ে আসছিলাম সৈকত বাবু আপনার কাছে। দেখুন সৈকত বাবু, আর যাই হোক ভারতবর্ষে বামপন্থীরা বোধহয় এটা দাবি করতে পারেন, গর্বের সঙ্গে দাবি করতে পারেন যে বামপন্থীদের জ্যোতি বসুর ছেলে মুখ্যমন্ত্রী হন না, এমনকি পার্টি মেম্বারও হন না, বুদ্ধদেব ভট্টাচার্যর মেয়ে মুখ্যমন্ত্রী হন না, পার্টি মেম্বারও হন না, অনিল বিশ্বাসের মেয়ে পার্টি মেম্বার হন কিন্তু পার্টির সঙ্গে মতানৈক্যে বেরিয়েও যেতে পারেন, পার্টি মেম্বারশিপ রিনিউ না করতে পারেন, তা নিয়ে পার্টি ভাবিত নয়, এমনকি তাকে পার্টিতে রাখবার জন্য দ্বিতীয়বার ফোন কলও বোধহয় যায় না, যতটুকু আমার জানা আছে। একই ঘটনা বিভিন্ন রাজ্যে বলা কিন্তু যেতে পারে। প্রত্যেকটা বিভিন্ন ঘটনা রাজ্যে বলা যেতে পারে। আমি বলিনি, কৃষ্ণবাবু আপনিও বলবেন, আমি সৈকতবাবুর পরেই আপনার কাছেই আসবো। তা আমার প্রশ্ন, এইরকম একটা ঐতিহ্য বহন করার পর কংগ্রেস বা অন্য যে পরিবারতান্ত্রিক দলগুলো, তাদের সঙ্গে হাত মিলিয়ে, পরিবারতন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে কমিউনিস্ট এখন কিভাবে টিকে আছেন? মানে এই টিকে থাকাটাও কি কমিউনিস্ট মতাদর্শ অনুযায়ী টিকে থাকা? দেখুন, প্রথমত হচ্ছে আমরা বংশ পরম্পরা, আমাদের একটা সময় স্লোগান ছিল, জমিদারের ছেলে জমিদার হবে, এ আমরা মানছি না, মানবো না। এলাকায় জমিদারদের বিরুদ্ধে লড়াই, ভাগ চাষির লড়াই। ও আরে বলতে দিন না স্যার, বলতে দিন না, আপনার সময় আপনি বলুন না স্যার। আরে বলতে তো দেবেন, মাঝখানে কথা বললে 30 সেকেন্ডে বলতেই পারা যাবে। আমাকে এরা কেউ বলতে দেয়নি। আরে আমি তো আপনাকে ডিস্টার্ব করবো, অদ্ভুত লোক ডিস্টার্ব করবো, তার জন্য আমি দায়ী হব নাকি? দেবাশিস বাবু আমি আপনার কাছেও আসবো, আপনার কাছেও আসবো দেবাশিস বাবু আমরা, প্লিজ সৈকত বলে নিন 30 সেকেন্ডে। প্রত্যেকটা কমরেডের ছেলে, প্রত্যেকটা কমরেডের সন্তান আমেরিকাতেই বসবাস করছে। বেশ বেশ সবাই আমেরিকাতেই আছে। দাদা আপনি বলবেন, আমার বাবার ছেলে, আমি তো আমেরিকায় পড়িনি স্যার, আমি কলকাতা সেন্ট পলসে পড়েছি স্যার। আমার আমেরিকা দেখা সৌভাগ্য এখনো অবধি হয়নি, এবং আমার সমসাময়িক যত বংশধর পরিচয় কি বলছিস? কি কোম্পানির পেন ঋতুদার পকেটে ঘুরে বেড়াতো, তোরা আবার বামপন্থী বলছিস? পুরনো সঙ্গী ছাড়ো, ভাব তোমার পুরনো সঙ্গী কি ছাড়ো। অবস্থা? আরে কি একসঙ্গে সঙ্গী হাত ধরে বলছিস? যাওয়ার কি কথা? বামপন্থা নীতি থেকে তোরা সরে চলে গেছিস। একসঙ্গে মিটিং
কালীঘাটে একসময় কালীঘাটে মিটিং করেছিল। আচ্ছা, সৈকতকে বলতে দিন। দেবাশিস বাবু, প্লিজ সৈকতের উত্তর নিন। আমি 30 সৈকতের উত্তর নিন, প্লিজ 30 সেকেন্ডে উত্তর নিন। 30 সেকেন্ড বলুন। সৈকত 30 সেকেন্ড। স্যার একটু 30 সেকেন্ড বলেনি স্যার। আমি বলছি স্যার যে কথাটা বললেন দেবাশিস বাবু, দেখুন সিপিআই বিচ্যুত হয়নি, সিপিআই ভেঙে সিপিএম তৈরি হয়েছিল। অতএব আপনি সিপিআই বিচ্যুত হয়ে সিপিআই সরে গেছিল ব্যাপারটা তা নয়। এক, দুই হচ্ছে আমি যে কথাটা বলতে চাইছি, দেখুন আমরা বরাবর বংশ পরম্পরার রাজনীতির বিরুদ্ধে। যদি কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের কেউ রাজনীতিতে সমাজের মধ্যে দাগ কাটতে পারে, মানুষের দায়বদ্ধতার প্রশ্নে দাঁড়িয়ে মানুষের কাছে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই লড়তে পারে, তাহলে সে অবশ্যই নেতা হবে। জ্যোতি বসু থেকে শুরু করে আমাদের পার্টিতে, ডাঙ্গে থেকে শুরু করে আমাদের পার্টিতে গুরুদাস দাশগুপ্ত, ভবানী সেন, রণেন সেন্ডা, এরা জমিদার বাড়ির ছেলে মেয়ে, রাত কাটিয়েছে কৃষকের বাড়িতে গিয়ে। আপনাদের পার্টিতে জমিদারের ছেলে সর্বহারার নেতা হলেন, তার ছেলে মেয়েরা পার্টি করলেন না, নেতা ধারে কাছে এলেন না, একজন দুজন ব্যতিক্রম বাদ দিয়ে। সেই আপনারা কি করে এমন দলগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনে লড়েন, রাস্তায় নামেন, যাদের দলটার পুরো কাঠামোটাই দাঁড়িয়ে আছে পরিবর্তন? হ্যাঁ, এবার আমি আপনাকে বলি, দেখুন এই জায়গায় দাঁড়িয়ে ফান্ডামেন্টালি পলিটিক্সে আমরা বিজেপির রাজনীতির বিরুদ্ধে। কংগ্রেস কি করবে, তার দলে রাহুল গান্ধী নেতা হবে না। আরে কথাটা শেষ করতে দাও শঙ্কুদা, তাহলে তোমার সাথে বলতেই দেবো না। প্রিয়াঙ্কা গান্ধী হবে না রাহুল গান্ধী হবে, সেটা কংগ্রেস ঠিক করবে। কিন্তু আলটিমেটলি আমরা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে একটা ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করে চলবার চেষ্টা করছি। সেখানে দাঁড়িয়ে কোন দল কাকে নেতা করবে তার দায়ভার আমাদের নয়। আমরা তো গোটা দেশে, দেখুন একটা সময় দাঁড়িয়ে আমরা বামপন্থীরা গোটা দেশে থার্ড ফ্রন্টের ডাক দিয়েছিলাম, ফেলিওর হয়েছিলাম। আমরা গোটা দেশে যখন থার্ড ফ্রন্টের ডাক দিয়েছি, তখন কোথাও না কোথাও বিরোধী ভোট ভাগ হয়েছে। আমরা আগামী দিনে সেই ভোট ভাগাভাগি একটা দল আছে তাকে জায়গা দিতে। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ দেবাশিস বাবু, আমি একটা কথা বলতে চাই, কমিউনিস্টদের আদর্শ নেই, কমিউনিস্টদের পরিবারও নেই, তাই ওদের পরিবারতন্ত্র নেই, কোনো আদর্শ নেই। আপনি নাগপুরে গিয়ে বসে থাকুন, আপনি নাগপুরে গিয়ে বসে থাকুন, আপনি নাগপুরে গিয়ে বসে থাকুন। আপনার পরিবার ওই নাগপুরে আছে, আপনার পরিবারটা নাগপুরে আছে। আপনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষা না, এই মুহূর্তে যে ভাষায় স্টেটমেন্ট দিচ্ছেন এটা ঠিক করছেন না। আসছি এই মুহূর্তে কমিউনিস্টদের সম্পর্কে আপনার সার্টিফিকেট আমার প্রয়োজন নেই। বেশ। আপনার কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে না। আসবো। এই মুহূর্তে একটা ব্রেকিং খবর, এই মুহূর্তে যা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একনাথ শিন্দে কিছুক্ষণ আগে 7:30টার সময়, প্রায় 1 ঘন্টা আগে তিনি শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। এরপর তিনি যে সোশ্যাল মিডিয়ার ডিপি যেটাকে বলা হয়, সেই ডিপি তিনি চেঞ্জ করেছেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন, ছবি বদলে বালাসাহেব ঠাকরের সঙ্গে তার ছবি দিয়েছেন, যাকে তিনি রাজনীতির গুরু হিসেবে মনে করেন, যার কাছে তার রাজনীতির শিক্ষা। প্রোফাইল ছবিতে বালাসাহেবের সঙ্গে শিন্ডে, অর্থাৎ অনির্বাণ। যে বিষয়টা আমরা এই ডিবেটে তুলে ধরেছিলাম, যে আদর্শ বয়ে চলেছেন একনাথ শিন্ডে, তিনি কিন্তু বালাসাহেব ঠাকরে পরিবারের সদস্য নন। তিনি তার শিষ্য এবং প্রকৃত শিষ্য হিসেবে তিনি নিজেকে প্রমাণ করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রোফাইল পিকচার চেঞ্জ করলেন একনাথ শিন্ডে। বালাসাহেব ঠাকরের সঙ্গে তার ছবি এবং তার একাধিক টুইট, যেটাকে কেন্দ্র করে রাজনীতি তোলপাড় হয়েছে, যেখানে তিনি বারবার দাবি করেছেন যে আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি, যে কারণে তিনি একমাত্র আসল শিব সৈনিক। আমি শঙ্কুদেবকে একটু ধার করছি না, কিন্তু শঙ্কুদেব শুরুতে যে কথাটা বলেছিলেন আমি সে কথাটাকে আর এগোই, মানে অশ্বত্থামার সঙ্গে একলব্য কেন, অশ্বত্থামার সঙ্গে অর্জুনের তুলনা করি। অর্থাৎ অশ্বত্থামাকে উত্তরাধিকার দেব আমার শিক্ষার, নাকি অর্জুনকে দেব? একনাথ শিন্ডে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উদ্ধব ঠাকরের সঙ্গে সেই উত্তরাধিকারের লড়াইয়ে ব্যপ্ত। তার কারণ তিনি বালাসাহেব ঠাকরের সঙ্গে ছবি পোস্ট করছেন, যে বালাসাহেব ঠাকরে নিশ্চিতভাবে সম্পর্কের জায়গা থেকে, পারিবারিক ঐতিহ্যের জায়গা থেকে, পারিবারিক সম্পর্কের উত্তরাধিকারের জায়গা থেকে উদ্ধব ঠাকরের বাবা। এখানে আমার প্রশ্ন কৃষ্ণবাবু, এই পদবীর থেকে পদবীতে উত্তরাধিকার যাবে, নাকি যোগ্যতা থেকে যোগ্যতায় উত্তরাধিকার যাবে? কৃষ্ণবাবু, সেটা কে ঠিক করবে? সেটা যাদের প্ল্যাটফর্ম তারা ঠিক করবে, না বাইরের মানুষ ঠিক করবে? আজকে উকিলের ছেলে যদি উকিল হতে চায় এবং তার বাবা যদি তাকে সাহায্য করতে চায়, এবং আমরা অনেক কাউকে জানি, ডাক্তারের ছেলে ডাক্তার, ডাক্তারের নাতি ডাক্তার, উকিলের ছেলে নাতি ডাক্তার, এরকম বংশ পরম্পরায় উকিল, বংশ পরম্পরায় ডাক্তার, বংশ পরম্পরায় সাংবাদিক আমি অনেক দেখেছি। তো তাহলে কি সেটা পরিবারবাদ? সেটা কি পরিবারবাদ? বিষয় হচ্ছে না, শুনে নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে না ভোটটা হচ্ছে একটা মাপকাঠি। আপনি যখন আপনি ভোটে মানুষের সমর্থন দেখাতে পারছেন, আপনি বললেন আমি সেটা থাকে না, সেটা গণতন্ত্র হয়ে। আপনি বললেন বলে আমি জিজ্ঞাসা করছি কৃষ্ণবাবু, ধরুন ডাক্তার, উকিল, এদের কাছে মানুষ যাবে কি যাবে না সেটা কিন্তু মানুষের নিজের চয়েসের উপর ডিপেন্ড করে। শুধু তাই নয়, তাদের আমরা যাকে সাদা বাংলায় পসার বলি তার উপর নির্ভর করে, অর্থাৎ তিনি কতটা জমাতে পারছেন নিজের প্রফেশনে। এখন এর সঙ্গে কোনো একটি দল একটা ম্যান্ডেট পেল, নিশ্চিতভাবে কংগ্রেস ম্যান্ডেট পেয়েছিল দেশ চালানোর,
কিন্তু আমি কি তার থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে গান্ধী পরিবার ম্যান্ডেট পেয়েছিল দেশ চালানোর? আমি এই প্রশ্নটা আপনাকে করতে না চাই। সেটা কে ঠিক করবে? আপনি ঠিক করবেন না সেই যে দল ম্যান্ডেট পেয়েছে সেই দল ঠিক করবে। আর যদি আজকে মানে 206 থেকে 45 নেমেছে তো আপনার কি সেটা তো তার দায়, তার সমর্থক ধরে রাখা, তার জনভিত্তি ধরে রাখা, সেটা তার দায়। মানে এতে কোনো বিপদ নেই বলছেন? বিপদের কি আছে? আপনি আমাকে বুঝিয়ে দেন না। একাধিক কোম্পানি, ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি এখন রিলায়েন্স এম্পায়ারের মালিক। তো কি বলবে? আপনি বলবেন তো ওটাকে কি বলবেন? পরিবারতন্ত্র বলবেন? জিজ্ঞাসা করছি অনিল আম্বানি। না না, অনিল আম্বানি তিনি আরেকটা গ্রুপের মালিক। আপনি কি সেটাকে নিশ্চিতভাবে সাফল্যের বিচারে দুজন তুলনীয় না। সাফল্যের বিচারে দুজন তুলনীয় না। পরে বলছি আমি, এখানে নীতি আদর্শের কথা বলা হচ্ছিল না, দু তিনটা তথ্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইন্দিরা গান্ধী, যখন ইন্দিরা গান্ধীর সাথে সেই সময়কার বর্ষিয়ান কংগ্রেসি নেতাদের তাদের একটা ক্ল্যাশ লাগে, তাকে তারা গুঙ্গি গড়িয়া বলেছিল, এবং সেটা কংগ্রেসি প্ল্যাটফর্মে ইন্দিরা গান্ধী পাওয়ারে আসেনি। তাই জন্য ইন্দিরা গান্ধীকে পরবর্তীকালে কংগ্রেস আই তৈরি করতে হচ্ছিল। ওটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেই, সেটা আবার পরে গিয়ে মার্চ করে যায়। তো সুতরাং এই প্রক্রিয়াটা সেখানেও হয়েছে, কিন্তু ইন্দিরা গান্ধী নিজের জনসমর্থনের ভিত্তিতে, নিজের প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে নিজেকে এস্টাবলিশ করেছেন। আজকে যে দল কংগ্রেসের প্রবীণরা মানে মোরারজি দেশাইরা যখন ইন্দিরা গান্ধীকে গুঙ্গি গুড়িয়া বলছেন, তখন তার ঠিক বিপরীত, মানে চূড়ান্ত বিপরীত শিবির থেকে অটল বিহারী বাজপেয়ী তাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করছেন। আমি এটাই বলতে চাই। না তখন করেন কিছু বলতেই পারে না, তখন করেন কিছু বলতেই পারে। না, অটল বিহারী বাজপেয়ী তখন তুলনা করেননি। আপনি ভুল বলছেন। ওটা পাকিস্তান অ্যাটাকের সময় অটল বিহারী বাজপেয়ী করেছেন তো অনেক পরে, 4 বছর পরে করেছেন তো। আমার যোগ্যতার ভিত্তিতে করেছেন। কনটেক্সট সেম নাই। আমার যোগ্যতার ভিত্তিতে করেছেন। আজকে তাহলে যোগ্যতার ভিত্তিতে করেছেন। আমি বলছি রাম মন্দিরের শিলান্যাস 14 বছর লাইনে অশোক সিংঘল করেছিলেন। 20 বছর পরে এইবার প্রধানমন্ত্রী সেই একই নাম রাম মন্দিরের কেন শিলান্যাস? না, আমার প্রশ্ন হচ্ছে 20 বছর পরেও কি রাহুল গান্ধী আদর্শচ্যুত হলো কিনা? না, আমি বলছি 20 বছর নরেন্দ্র মোদী আদর্শচ্যুত হলেন কিনা? নরেন্দ্র মোদী আদর্শচ্যুত হলেন? অশোক সিংঘলের শঙ্কুদেব পান্ডা ওনার উত্তর, এটার উত্তর আমি দিতে পারবো না। উত্তর শঙ্কুদেব পান্ডা দেবেন। শঙ্কুদেব পান্ডা। থ্যাংক ইউ। প্রথমেই আমি কৃষ্ণানুদাকে একটা গুরুতর প্রশ্ন করেছেন। এক সেকেন্ড। প্রথমেই আমি কৃষ্ণানুদাকে ধন্যবাদ জানাতে চাই। কৃষ্ণানুদা যথেষ্ট ভালো বলেন, ধন্যবাদ জানানোর আজকে কোনো পরিভাষা নেই। কারণ এতদিন ধরে আমরা দেখতাম যে আমরা সবাই চিৎকার করে বলতাম যে তৃণমূল কংগ্রেসটা কি কোম্পানি হয়ে গেছে? তৃণমূল কংগ্রেস তো পলিটিক্যাল পার্টি, তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক নীতি আদর্শের উপর ভিত্তি করে চলবে, সে তো কর্পোরেট কোম্পানি নয়। কিন্তু আজকে কৃষ্ণানুদা প্রমাণ করলেন এই শোতে একাধিকবার বলে যে এটা কর্পোরেট কোম্পানি হয়ে গেছে, কোম্পানির মতোই চলছে। কারণ ধীরুভাই আম্বানির ছেলে ধীরুভাই আম্বানির কোম্পানির মালিক হবেন, এটা তিনি স্পষ্ট করেছেন। তিনি বোঝানোর জন্য নয়, তাই তো বললেন, এক্ষুনি বলেছেন আপনি তো কোম্পানি বানিয়েছেন, আপনি তো কোম্পানি। আরে ভাই কোম্পানি, নীতি নেই, আদর্শ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নেই, সিপিএম এর বিরুদ্ধে লড়াই নেই, এটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি নয়, সেকেন্ডারি হয়ে গেছে, পারিবারিক কমিউনিকেশনটা প্রথম হয়ে গেছে, ওনারশিপ শেয়ার হোল্ডারদের, রিলায়েন্স কোম্পানিতে শেয়ার হোল্ডারদের ম্যাক্সিমাম টাকা ওখানে শেয়ার হোল্ডারদের। তৃণমূল কংগ্রেস তাহলে কোম্পানি থেকে রাজনৈতিক দলে ফিরে আসি, কারণ রাজনৈতিক দলগুলো যেহেতু কোম্পানি নয়। আমি উত্তর নেব কৃষাণু বাবুর কাছে। একটা খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেই খবরটা আমরা ব্রেক করছি যে শরদ পাওয়ার তিনি কিন্তু ফোন করেছেন একনাথ শিন্ডেকে, এবং ফোন করে তিনি কি বললেন এই মুহূর্তে সবথেকে বড় খবর, ফোন করে তিনি বলেছেন যে প্রথমে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, তারপর বলেছেন যে 40 জন বিধায়ক রয়েছেন শিন্ডের সঙ্গে তাদেরকে ভাঙানো সহজ নয়। ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার একনাথ শিন্ডেকে, এবং তিনি বলছেন যে 40 জন বিধায়ক রয়েছেন তার সঙ্গে তাদেরকে কিন্তু ভাঙা সহজ নয়। শিন্ডে নিজেকে প্রমাণ করেছেন, 40 জন এমএলএ কে ভাঙা সোজা কথা নয়। এবং যেটা তিনি আগে বলছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার বারবার উদ্ধব ঠাকরেকে এই বিষয়ে পরামর্শ দিয়েছিলেন যে কথা বলার জন্য, একনাথ শিন্ডের সঙ্গে কথা বলার জন্য। আজকে ফোন করে তিনি শুভেচ্ছা জানানোর পাশাপাশি বক্তব্য তার কি বললেন তিনি শুনুন। त्यांनी स्वयंसेवक म्हणून काम केले आणि तिथे एकदा आदेश आल्याच्या नंतर तो फळायचा असतो, कदाचित असे संस्कार त्यांचे असावेत, ज्याचा परिणाम। শরদ পাওয়ারের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছেন যে একনাথ শিন্ডে নিজেকে প্রমাণ করেছেন। নিশ্চিতভাবে শিবসেনার ভিতরের লড়াই এবং সেই লড়াইয়ে
40 জন বিধায়ককে সঙ্গে নিয়ে যাওয়া সহজ নয়, এটা শরদ পাওয়ারের মন্তব্য। কোথাও কি উদ্ধব নিজের সঙ্গীদেরকে ক্যারি করতে পারলেন না, এমন কোনো ইঙ্গিত থাকলো? স্পষ্ট হবে ভবিষ্যতে। এখন আমরা এইটুকুই বলতে পারি। শঙ্কুদেব পান্ডা, আপনি উত্তর দিচ্ছিলেন, কৃষাণুবাবু বলেছেন যে রাম মন্দির আন্দোলনের যে যোগ্য উত্তরাধিকার সেটাও কি ঠিকভাবে ট্রান্সফার হয়েছে যোগ্যতার ভিত্তিতে? প্রশ্ন ছিল আপনাদের আদর্শের জায়গাতে। কৃষাণুবাবুর প্রশ্ন। দেখুন, কৃষাণুদা যেহেতু আগে বিজেপিটা করেছেন, উনি তাই সুচতুর কৌশলে যে লড়াইটা ইন্ডিকেট করছেন, তার উত্তরে শুধু আমি একটাই কথা বলবো, রাম মন্দিরে দুবার শিলান্যাস হয়েছে, আরে শিলান্যাস সেটা কি করে হলো? সেটাই তো জানতে চাই। তারপরে 30 সেকেন্ড আপনাকে দেওয়া হবে। কৃষাণুবাবু 30 সেকেন্ড সময় আপনি পাবেন। রাম মন্দিরটা করাটা ইম্পর্টেন্ট নাকি আপনার কাছে? নিয়ে নিন, আগে শঙ্কুদেবের উত্তর নিয়ে নিন। শঙ্কুদেবের উত্তর নিয়ে নিন। রাম মন্দির তো আজকে ভারতবর্ষে হচ্ছে, শিলান্যাসের উপর করতে পারেনি। রাম মন্দির তো আজকে ভারতবর্ষে হচ্ছে, যিনি করছেন তার রাজত্ব, তিনি ভারতবর্ষে শাসন করছেন, তার সময়ই হচ্ছেন, আর আপনি তাকে নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন। পারফর্ম করছেন কে? পারফর্ম করছেন কে? আরে শিলান্যাস আটকে আছেন, পারফর্ম করছেন কে? পারফর্ম করছেন কে? সেই ছেলেটা এখনো আছে। পারফর্ম করছেন কে? একটি আদিবাসী ছেলেকে পারফর্ম করছেন কে? আদিবাসী নিয়ে আপনি আর প্রেম দেখাবেন না। আদিবাসী নিয়ে আপনি প্রেম দেখাবেন না। আপনি হিন্দু আজকে আপনি আদিবাসী নিয়ে প্রেম দেখাবেন। কৃষাণুবাবু বলুন। মূলবাসীদের সমর্থন কেউ ইন্টারাপ্ট করবেন না। শঙ্কু প্লিজ, শঙ্কু প্লিজ, 30 সেকেন্ড আপনি বলুন। 30 সেকেন্ড। আমি আবার বলছি যে কি কারণে উনারা, যেহেতু নীতি আদর্শের কথা শঙ্কু বলল, তাই আমি জানতে চাইছি 1979 সালে অশোক সিংহলের নেতৃত্বে একটি আদিবাসী ছেলের হাতে যেই শিলান্যাস রাম মন্দিরের হয়েছিল, সেই একই মন্দিরের শিলান্যাস হিন্দু শাস্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে আবার প্রধানমন্ত্রীকে মুখ্য যজমান করে, এটা তো হিন্দু শাস্ত্রকে অপমান করা হলো, একটি প্রান্তিক হিন্দু সমাজের ছেলেকে অপমান করা হলো, হিন্দু সমাজকে সার্বিকভাবে অপমান করা হলো। শঙ্কু 30 সেকেন্ড। আপনি না, প্রথমত হচ্ছে মূল বিষয় হচ্ছে না, আপনি বিষয়টাকে অন্যদিকে চালিত করার চেষ্টা করছেন। আপনার কাছে না হিন্দুত্ব ডেফিনেশন বুঝবো না। আপনার দল, শুনুন আমাকে 30 সেকেন্ড বলতে দিন। আমার 30 সেকেন্ড আপনি বলবেন, বাস শুনে নিন ঠান্ডা মাথায়। আপনি যে দল বিলং করেন সেই দল 21শে জুলাই জিহাদ করতে চাইছে। আপনি হিন্দুত্ব ডেফিনেশন দিচ্ছেন, আপনি ডেফিনেশন দিচ্ছেন। আপনার কাছে হিন্দুত্ব ডেফিনেশন শিখবো? শুনুন, আমার কাছে ইম্পর্টেন্ট ভারতবর্ষের মানুষ রাম মন্দির পাচ্ছে। আমার কাছে ইম্পর্টেন্ট রাম মন্দির নিয়ে আসছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি করছেন। যোগীজির ওখানে এটা হচ্ছে, আপনার অসুবিধা কি আছে? আপনার অসুবিধা কি আছে? আপনি তো আমাদের ধর্মগ্রন্থ। দেবাশিস দা বলুন, দেবাশিস দা। এক মিনিট, কিছু বলছেন দেবাশিস বাবু, 30 সেকেন্ড সময় দিচ্ছি আপনাকে। আমি এটা বলতে চাইছি তাহলে কৃষাণুদা কমরেডদের নিয়ে কমিউনিস্ট কংগ্রেস টিএমসি আপনারা কেন মন্দির বানালেন না? আপনাদের যখন এতই মাথা ব্যথা হয়েছে কোনটা হিন্দু মতে, কোনটা শাস্ত্র সম্মত, কোনটা বেদ, কোনটা পুরাণ, শাস্ত্র সম্মত করেছে নাকি রাজনৈতিক করেছেন রাম মন্দিরের? আপনি তো বলুন না, আমরা তো বানাইনি। এত বছর আপনারা বানাননি কেন? আপনারা বানাননি কেন মন্দির? আপনারা তাহলে মন্দির বানাননি কেন এতদিন? মন্দিরের দুবার শিলান্যাস কি স্বার্থে করলেন? যখন বানাননি একটা তখন চুপ করে থাকুন। শিলান্যাস কি যখন স্বার্থে করলেন? বানাননি তখন চুপ করে থাকুন। কৃষাণবাবু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি কোনো ডেরোগেটরি অর্থে জিজ্ঞাসা করছি না। আপনি নরেন্দ্র মোদীর বাবার নাম এই মুহূর্তে আপনি হয়তো কুইজের জায়গা থেকে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর বাবার নাম আপনি বলতে পারবেন, নিশ্চিতভাবে বলতে পারবেন। আমার ধারণা দেশের অধিকাংশ লোক বলতে পারবেন না। উনার পুরো নাম যদি নরেন্দ্র দামোদর দাস মোদী হয়, তাহলে উনার বাবার নাম দামোদর দাস। দামোদর দাস মোদী কি করতেন? আমি কি করে জানবো কি করতেন? দেখুন, আপনি জানেন না, কিন্তু আচ্ছা আমার জানার দরকার নেই। আচ্ছা বলুন তো, রাহুল গান্ধীর বাবা কি করতেন? রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ছিলেন। মানে কি করতেন? পাবলিক লাইফে ছিলেন বলে জানি। আর কি করতেন? আমার বাবা কি করতেন আপনি জানেন না, আপনার বাবা কি করতেন আমি জানি না। এখানে তো তাতে কি হচ্ছে? পাবলিক লাইফে ছিল এখানে তো প্রশ্ন কৃষাণবাবু, দেবেন্দ্র ফডনবিসের বাবা কি করতেন কেউ জানেন না, একনাথ শিন্ডের বাবা কি করতেন কেউ জানেন না, রাহুল শিন্ডের বাবা কি করতেন কেউ জানেন। যার জন্য আপনাকে যেটা খবর করে আপনার এই প্রতিবেদনকে আপনাকে ইয়ে রাখতে হয়, প্রমাণ রাখতে হয়। আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, আপনি সবচেয়ে কম সময় পেয়েছেন, প্লিজ বলুন। আমার বক্তব্য ছিল, আমার প্রশ্ন ছিল যে নরেন্দ্র দামোদর দাস মোদীর বাবার নামটা তাও তার নাম থেকে কেটে বের করে মানুষ বলতে পারবেন, সাধারণ জ্ঞানের জায়গা থেকে হয়তো বলে দেবেন। কি করবেন, কি করতেন বলতে পারবেন না। একনাথ শিন্ডের বাবা কি করতেন কেউ জানেন না, দেবেন্দ্র ফডনবিসের বাবা কি করতেন কেউ জানেন না, কিন্তু রাহুল গান্ধীর বাবা কি করতেন সবাই জানেন, তার মা কি করতেন সবাই জানেন।
ফাডনাভিসের বাবা লালু চন্দন বসু এত বড় ক্যাপিটালিস্ট, সবাই জানে সে জ্যোতি বাসুর ছেলে। একজন ক্যাপিটালিস্টের বাবা সবচেয়ে বড় কমিউনিস্ট, এটাও সবাই জানে। মানেটা কি হলো? কমিউনিস্টের ছেলেটা কি? বাবাদের আপনি তো প্রফেসর মানুষকে বোকা বানাচ্ছেন কেন? মন্ত্রীদের নাম ভাঙিয়ে বেঁচেছে। বসুন না, আরএসএস এর স্পোকসপারসন বসুন না, মানুষের কাছে ডিটেইলস ছড়াচ্ছেন কেন? চন্দন বসু কি ক্যাপিটালিস্ট? সৈকত বাবু আপনাকে আমি সময় দেব। চন্দন বসু কিসের ক্যাপিটালিস্ট? সৈকত বাবু আপনাকে আপনি সময় দেব। এখানে যখন অনিয়ার বলছেন বলুন চন্দন বসু বসুর বাবার নাম সবাই জানে। চন্দন বসু ক্যাপিটালিস্ট হলো কি করে এটা সবাই জানে। আচ্ছা উনি বলছেন হলো কি করে? আচ্ছা বেশ, সৈকত বাবু, সৈকত বাবু, আমি বলবো যে আরএসএস এর কোটি কোটি টাকার মালিক সৈকত বাবু, একবার বসেন আরএসএস এর প্রতিনিধি হয়ে বসুন, নিজের প্রতিনিধি হয়ে বসুন। সৈকত বাবু, অধ্যাপক নামটা লিখছেন কেন? সৈকত বাবু আপনার নিজস্ব কিছু বলারও ছিল, আপনি অনেকবার হাত তুলেছেন মাঝখানে। যে কথাটা বলতে আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। একদম। সেটা হচ্ছে দেখো, আমি নিশ্চিতভাবে আমরা বামেরা মনে করি যে রাম মন্দির মসজিদ এই রাজনীতির বাইরে বেরিয়ে সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারটা পৌঁছক। আমরা রাম মন্দির মসজিদের বাইরে দাঁড়িয়ে আমরা দাবি করি গোটা দেশ জুড়ে কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষক রিক্রুটমেন্ট হোক। উল্টো দিকে দাঁড়িয়ে এই রাজ্যের মাটিতে পরিবারতন্ত্রের তো বাজে চেহারা আমরা দেখেছি। শুধুমাত্র ভাইপো নামের সুবাদে 10,000 20,000 পুলিশ নিয়ে র্যালি হচ্ছে, আর দাঙ্গা থামানোর জন্য পুলিশ খুঁজে পাওয়া যায় না। এই রাজ্যের মাটিতে আমরা দেখেছি তো কোটি কোটি টাকা খরচ করে হেলিকপ্টারে প্রচার হয়েছে, শুধুমাত্র পরিচয় কি মুখ্যমন্ত্রী, ডেপুটি সিএম, লোকসভা দলনেতা, কিচ্ছু না, শুধুমাত্র একজন নর্মাল এমপি। তার বাড়ির থেকে বাইরে যে কোনো প্রোগ্রামে যেতে গেলে সরকারি কোটাতে তিনি সবথেকে বেশি ব্যয় বরাদ্দ করে তার নিরাপত্তা বরাদ্দ করা হয়। আসলে রাজনীতিতে দাঁড়িয়ে পরিবারতন্ত্রের বাজে চেহারা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনি রাজনীতির মধ্যে দাঁড়িয়েও একটা ভালো উদাহরণ ইন্দিরা গান্ধী। আমরা কোনটাকে নেব রাজনীতির ময়দানে সেটা ঠিক করে দেশের জনগণ। এখানে বসে থাকা আরএসএস বিজেপি। কৃষ্ণবাবু, বেশ আসছি দেবাশিস বাবু, কৃষ্ণবাবু এর উত্তর। না আমি এখন বুঝতে পারলাম না, মানে ক্যাপিটালিস্ট হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ, যদি আপনি অনৈতিক কাজ করেন, আপনি যদি তাতে যদি ক্রনি ক্যাপিটালিজম করেন, আপনি সরকারে কেউ আপনার আত্মীয় স্বজন আছেন তাকে ব্যবহার করে যদি আপনি কিছু লাভ ক্ষতি করেন, না সেটা ওনার প্রমাণ করবেন। কিন্তু সেই অভিযোগ তো একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে আছে, ইয়েডুরাপ্পার বিরুদ্ধে আছে, এই মহারাষ্ট্রের একাধিক নেতার বিরুদ্ধে আছে, এই এখন মারা গেছেন প্রমোদ মহাজন, উনার ছেলে মেয়ে দুজনেই রাজনীতিতে এসেছিল, ছেলে থাকতে পারেনি, মেয়ে আছে, এরকম তো একাধিক আছে। সৈকত অনেকগুলো নামও বলেছে, আমাদের কামরুদ্দা বলেছে। তো এইটাতে কি এসে গেল? আমি আবার বলছি, তন্ত্র ততদিনই পারিবারিক থাকে যতদিন তার মধ্যে গণতান্ত্রিক স্ট্যাম্প পড়ছে না, যেই মধ্যে মানুষের ভোটে সে জিতছে। আমি কামরুজ্জামান চৌধুরীর কাছে যাব, শেষ 30 সেকেন্ড সময় দেব। কামরুজ্জামান চৌধুরীকে যে উদ্ধবের পরিণতি থেকে কি শিক্ষা নেবে কংগ্রেস? আমাদের শিক্ষা নিতে হবে না রিপাবলিক চ্যানেলে বসে। যখন বলছো দেবেন্দ্র ফাডনাভিস হচ্ছে ও মাঠে থেকে উঠে আসা, কিন্তু হকিকত যেটা অনির্বাণ জানে না বোধহয়, আমি বলে দেই, ফাডনাভিসের বাবার নাম হচ্ছে গঙ্গাধর পন্ত ফাডনাভিস। ও ছিল মহারাষ্ট্র লেজিসলেটিভ কাউন্সিলের একজন মেম্বার। এখানে একটা উদাহরণ দিলাম, বিজেপির বর্তমানের যে ফাডনাভিস চর্চিত, এই বিষয় নিয়ে একটা উদাহরণ দিলাম। 2 নম্বর হচ্ছে, রাজীব গান্ধী পলিটিক্সে আসার আগে এয়ার ইন্ডিয়ার পাইলট ছিল, কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল ওনার কাছে। রাজনীতিতে আসা ওনার উদ্দেশ্য ছিল না। যখন ইন্দিরা গান্ধী মারা যায় তখন সবাই দেশের সব নাগরিক মিলে কামরুজ্জামান বাবু, এটাই আমার প্রশ্ন ছিল। যখন ইন্দিরা গান্ধী মারা যান তখন প্রণব মুখোপাধ্যায়, দেবাশিস বাবু প্লিজ, যখন ইন্দিরা গান্ধী মারা যান, সৈকত বাবু প্লিজ, আপনি যে বিজেপির প্রতিনিধি, আমার সমস্যা তুমি এত উত্তেজিত হয়ে যাও কেন বলো তো? এই বামপন্থীদের নিয়ে তো মহা সমস্যা। বাবু, এইটাই আমার প্রশ্ন ছিল। এক মিনিট কামরুজ্জামান বাবু, এক মিনিট 62 আমার একটাই কথা একটাই কথা কামরুজ্জামান বাবু, আপনি দেবেন্দ্র ফডনভিসের বাবার নাম বললেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আপনার মাধ্যমে আমার দর্শকরা জানতে পারলো, কিন্তু আপনি না বলা পর্যন্ত কেউ জানতো না। থ্যাংক ইউ। কিন্তু আমার প্রশ্ন, রাজীব গান্ধী আপনি নিজেই বললেন পাইলট ছিলেন, রাজনীতিতে আসা তার উদ্দেশ্য ছিল না। যখন এলেন তখন অর্জুন সিং, প্রণব মুখোপাধ্যায়, নারায়ণ দত্ত তিওয়ারি,
আরও নাম বলবো, পিভি নরসিমহা রাও একের পর এক যোগ্যদেরকে বঞ্চিত করে শুধুমাত্র গান্ধী পদবীধারী বলে চলে এলেন। তার কারণ আপনিই বলেছেন, আপনার কথাতেই আছে, রাজনীতিতে আসা তার উদ্দেশ্যই ছিল না। এখানেই আমার প্রশ্ন ছিল, জওয়াহরলাল নেহরুর জায়গায় ইন্দিরা গান্ধীকে দেখে কিন্তু তার অতি বড় বিরোধীও বলেননি এর তো আসার কথা ছিল না। আর ঠিক বাবা মারা যাওয়ার পরের দিন টুক করে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বিকেলবেলা শপথ নিয়ে নেননি, বা সেদিনকেই বিকেলবেলা শপথ নিয়ে নেন। এখান থেকেই প্রশ্নটা শুরু হয়েছিল। শঙ্কুদেব পণ্ডা, আপনাকে শেষ 30 সেকেন্ড দেবো, আপনি মাঝখানে অনেকবার হাত তুলেছেন, তারপর আমরা ডিবেট ক্লোজ করবো। দেখুন, আমি একটি সানুদা খুব একটি আজকে গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রে- প্রশ্ন তুলেছেন, সেই বিষয়ে আমি শুধু একটাই কথা বলতে চাই যে একটি মন্দিরের যদি সময় তিথি নক্ষত্রের পরিবর্তন হয় এবং তারপর যদি তার পুনরায় শিলান্যাস হয়, তাতে কোনো আপত্তির জায়গা আছে বলে শাস্ত্রমতে নেই, অসুবিধার জায়গা নেই। তো এখন নীতি এক সেকেন্ড এবং নীতি আদর্শ এসব নিয়ে যখন কৃষ্ণানুদা বড় বড় কথা বলেন, তখন তাকে জানতে চাই না, বলছেন প্রকাশ্যে বলছেন বলেই আপনি যে দল রিপ্রেজেন্ট করছেন আপনাকে জানতে সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, আপনি ওপেন করে দিলেন। সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, কৃষ্ণবাবু, শঙ্করদেববাবু, শঙ্করদেববাবু, সময় শেষ, শঙ্করদেববাবু, সময় শেষ, আমি শুধু সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, শঙ্করদেববাবু, সময় শেষ, শঙ্করদেববাবু, সময় শেষ, শঙ্করদেববাবু, সময় শেষ। আমার শুধু একটাই কথা বলার, আমি তখন প্রসঙ্গান্তরে চলে যাবো বলে উত্তর দিইনি। আমি কৃষ্ণবাবু আপনাকে এই উত্তরটা দিয়ে যেতে চাই। আপনি এডিটর্স গিল্ডের কথা বলেছিলেন, কেন একজন সাংবাদিক হয়েও আমি এডিটর্স গিল্ডের কথা তোয়াক্কা করি না সেটা বলেছিলাম। আপনাকে বলে যাই, আমার সম্পাদক মানে আমাদের নেটওয়ার্কের সম্পাদক অর্ণব গোস্বামী এডিটর্স গিল্ডকে সচেতনভাবে এডিটর্স গিল্ড বলে ডাকেন। কেন ডাকেন সেই উত্তরটাও দিয়ে যাই। ভারতবর্ষের এডিটর্স গিল্ডের একজন অন্যতম সদস্য শোভা দে কবে কোন পত্রিকায় তিনি সামান্য একদিনের জন্য একবেলার জন্য সাংবাদিকের কাজ করেছেন আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। এবং এমন কম্পোজিশনে যদি এডিটর্স গিল্ড গঠিত হয়, তাকে আদৌ এডিটর্স গিল্ড বলা যায় কিনা এই নিয়ে প্রশ্ন রেখেই আমি এডিটর্স গিল্ড সংক্রান্ত কৃষ্ণবাবু যা যা প্রশ্ন ছিল তার উত্তর দিয়ে দিলাম। পিনাক্ষী বাবু, আপাতত জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনলাইনে ছিলেন এবং যারা স্টুডিওতে ছিলেন। একটা ছোট বিরতি নেব, বিরতির পর ফিরছি আমি অনির্বাণ সঙ্গে সঙ্গে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস একটি বৈঠকে বসেছেন এই মুহূর্তে এবং বৈঠকে আলোচনা হচ্ছে পরবর্তীতে কিভাবে মহারাষ্ট্রের মানুষের জন্য কি কাজ করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক হচ্ছে। কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে একনাথ সিন্ধে টুইট করেছিলেন, সেখানে তিনি বলেছেন যা সিদ্ধান্ত নেওয়া হবে মহারাষ্ট্রের মানুষের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে, এই সরকার মহারাষ্ট্রের মানুষের স্বার্থে চলবে। এবং শপথ নেওয়ার পরই প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী।